ওয়েলকাম ক্লাস। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এর আরও একটা নাম আছে, এটাকে অন্য কথায় বলা হয় ফ্রন্টাল ডিস্টারবেন্স। তাহলে এই যে আবহাওয়াগত ঘটনাটা আজকে আমরা আলোচনা করতে চলেছি, সেটা মূলত দেখা যায় উত্তর গোলার্ধের 45 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর যে স্থলভাগ আছে সেই সমস্ত জায়গাতে, অর্থাৎ মিড ল্যাটিটিউড। কারণ আমরা জানি যে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ যে কোনো গোলার্ধতেই আমরা যদি 0 ডিগ্রি অর্থাৎ ইকুয়েটরের কাছ থেকে শুরু করি আর তার চূড়ান্ত বা অ্যাপেক্স পয়েন্ট যদি হয় উত্তর মেরু বা দক্ষিণ মেরু অর্থাৎ 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ, তাহলে তার ঠিক মধ্যবর্তী অক্ষাংশটা হচ্ছে 45 ডিগ্রি। উত্তর গোলার্ধে কেন দেখা যায়, দক্ষিণ গোলার্ধের কথা কেন বললাম না, তার মূল কারণ হচ্ছে যদি আমরা দক্ষিণ গোলার্ধ আর উত্তর গোলার্ধকে 45 ডিগ্রি অক্ষাংশ বরাবর তুলনা করে দেখি, তাহলে দেখব যে দক্ষিণ গোলার্ধে ওই দক্ষিণ আমেরিকার সামান্য অংশ আর কয়েকটি দ্বীপমালা বাদে গোটা 45 ডিগ্রি দক্ষিণ বরাবর সেরকম কোনো বড় আকারের মহাদেশ বা স্থলভাগ নেই। তার ফলে এই যে সাইক্লোন জাতীয় ফেনোমেনা, ওয়েদারাল ফেনোমেনা, যেটা আমরা এর আগে ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রেও দেখেছি, এটা জন্ম নেয় সাধারণত সমুদ্রের ওপরে, এবং এদের যা কিছু ডিসিপিয়েশন বা এদের যে ল্যান্ডফল সেটা হয় কিন্তু স্থলভাগের ওপরে। আর সহজেই অনুমেয় যে এই কারণে যেহেতু দক্ষিণ গোলার্ধে স্থলভাগ 45 ডিগ্রি বরাবর খুব কম, তাই সেখানে খুব একটা ভালোভাবে এই এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন বা ফ্রন্টাল সাইক্লোন বা মিড ল্যাটিটিউড সাইক্লোন দেখতে পাওয়া যায় না। কিন্তু যদি উত্তর গোলার্ধের কথা আমরা বিবেচনা করি, তাহলে 45 ডিগ্রি অক্ষরেখা বরাবর একটা বিস্তৃত ভূভাগ আছে, যেমন উত্তর আমেরিকার একটা বিস্তৃত ভূভাগ আছে, ইউরোপের সহ এশিয়ার মধ্য অক্ষাংশের একটা বিস্তৃত ভূভাগ কিন্তু এই অক্ষরেখা বরাবর আমরা দেখতে পাবো। ফলে উত্তর গোলার্ধেই এই এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন বা ফ্রন্টাল ডিস্টারবেন্স খুব ভালোভাবে অবলোকন করা যায় বা দেখতে পাওয়া যায়। এখন এর নামকরণের কথাটা একটুখানি বিশ্লেষণ করে নেওয়া দরকার। কেন এই প্রকারের নাম হলো? প্রথমত আমরা দেখেছি যে ট্রপিক্যাল রিজিয়ন, যেটাকে আমরা বলি ক্রান্তীয় অঞ্চল, সেখানে এক ধরনের তীব্র সামুদ্রিক ঘূর্ণিঝড় মাঝে মধ্যে এসে আঘাত করে, তাদের সম্পর্কে আমরা জেনেছি এর আগের ক্লাসে। যেহেতু নিরক্ষীয় অঞ্চলে এই ধরনের কোনো ঘূর্ণবাত সৃষ্টি হয় না, তাই ট্রপিক্যাল অঞ্চলের বাইরে যেখানে সব থেকে ভালো ঘূর্ণবাত দেখতে পাওয়া যায়, খুব বেশি যেটা এফেক্ট করে হিউম্যান সিভিলাইজেশনকে, সেটা হচ্ছে এই মধ্য অক্ষাংশীয় অঞ্চল। ফলে মধ্য অক্ষাংশীয় অঞ্চলের এই ঘূর্ণবাতকে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন নাম দেওয়া হয়েছে। এক্সট্রা ট্রপিক্যাল অর্থাৎ আউটসাইড দ্য ট্রপিক্স, ট্রপিক্যাল বা ক্রান্তীয় অঞ্চলের বাইরে, তাই এক্সট্রা ট্রপিক্যাল নাম দেওয়া হয়েছে। অপরপক্ষে একে মিড ল্যাটিটিউড সাইক্লোন বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত কেন বলা হয়, সেটা তো এর যেখানে এটা সংগঠিত হয় সেই অক্ষাংশের মানটা যখন আমরা বলেছি তাতেই নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে, কারণ এটা একটা মধ্য অক্ষাংশ, 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ, ঠিক উত্তর গোলার্ধের মাঝামাঝিতে অবস্থান করছে, তাই মধ্য অক্ষাংশ, অক্ষাংশের মধ্যবর্তী অংশ, তাই একে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত বলা হয়। তবে এই দুটি নামের থেকেও এর টেকনিক্যাল দিক থেকে অনেক বেশি সঠিক নাম হচ্ছে ফ্রন্টাল ডিস্টারবেন্স বা ফ্রন্টাল সাইক্লোন। কারণ এই ধরনের ঘূর্ণবাত সৃষ্টির পিছনে সব থেকে বড় যে ভূমিকাটা নেয় সেটা হচ্ছে ফ্রন্ট বা সীমান্ত। এখন তাহলে আমাদের প্রথমে একটু জেনে নেওয়া দরকার যে এই ফ্রন্ট বা সীমান্ত জিনিসটা কি, যার থেকে এই মিড ল্যাটিটিউড সাইক্লোন বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে। সেটা যদি জানতে চাই, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে বায়ুপিণ্ড বা বায়ুপুঞ্জ তথা এয়ার মাস কাকে বলে। সাধারণত খুব বড় আকারের একটা গোটা মহাদেশ বা একটা মহাসাগরের বিস্তৃত অঞ্চল জুড়ে যদি একই ধরনের ফিজিক্যাল
ক্যারেক্টারিস্টিক্স যুক্ত বায়ু। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি কি ফেলবো? তার উষ্ণতা, তার আর্দ্রতা, তার বায়ুচাপের ঢাল, বাষ্পীভবনের ঢাল, এগুলি মোটামুটি সমসত্ব বা হোমোজেনাস এটা হতে হবে। তার মানে কিন্তু এটা বলা হচ্ছে না যে সর্বত্র একই তাপমাত্রা থাকতে হবে বা সর্বত্র একই আর্দ্রতা থাকতে হবে, সেটা সম্ভব নয়। কারণ যেহেতু একটা বিরাট অঞ্চল, একটা মহাদেশ বা একটা মহাসাগর জুড়ে এই বায়ুপিণ্ড অবস্থান করবে, তাই সেখানে স্থানীয়ভাবে কিছুটা বাষ্পচাপের ঢালের তফাৎ হতে পারে, আর্দ্রতার পরিমাণের কিছুটা তফাৎ হতে পারে, এমনকি উষ্ণতা বা বায়ুচাপেরও কিঞ্চিত তফাৎ হতে পারে, কিন্তু এই তফাৎটা কখনোই 2-3 ডিগ্রির বেশি নয়। ফলে মোটামুটিভাবে একটা বিস্তৃত অঞ্চল জুড়ে যদি আমরা এই ধরনের সমসত্ব বায়ুর অবস্থান দেখতে পাই, তখন আমরা মনে মনে কল্পনা করে নিই যে এটা এমন এক ধরনের বায়ু যা খুব ফ্রিলি বা স্বচ্ছন্দে তার আশপাশের অন্যান্য বায়ুর সঙ্গে মিলিত হচ্ছে না। আমরা যেন মনে মনে একটা বেলুনের মতো কল্পনা করে নিই, যার মধ্যেই বাতাসটা পোড়া আছে, যেটা একটা অদৃশ্য বেলুন। তাহলে আমরা অনেকটা সহজে বুঝতে পারবো এই বায়ুপিণ্ডকে। তো এই ধরনের যে ফ্যামিলিয়ার বা একই ধরনের কতগুলো হিউমিডিটি, টেম্পারেচার সম্পন্ন যে বিশাল আকারের বায়ুর বেলুনের কথা বলছি, এগুলোকে আমরা বলছি এয়ার মাস বা বায়ুপিণ্ড। সাধারণত দেখা যায় যে পৃথিবীর সমস্ত জায়গাতে, যে কোনো বা বলা ভালো যে কোনো জায়গাতে এই বায়ুপিণ্ড তৈরি হতে পারে না, তথা এর কতগুলো সোর্স রিজিয়ন বা উৎস অঞ্চল আছে। যে সমস্ত জায়গাতে মাটির কাছাকাছি বা সারফেস লেভেলে উচ্চ চাপ বিলং করে বা বায়ুর চাপ যেখানে বেশি থাকে, স্থির জলভাগ বা বিস্তৃত সমতল মহাদেশ যার ওপরে দীর্ঘ সময় ধরে বায়ু উচ্চ চাপ সম্পন্ন অবস্থায় থাকতে পারে, সেইখানেই সাধারণত এই ধরনের বায়ুপিণ্ডগুলো তৈরি হয়। সাধারণত এই উচ্চচাপ অঞ্চলে বায়ু ভারী হয়ে গিয়ে মাটির কাছাকাছি নেমে আসতে থাকে, বা যেটাকে আমরা বলি এয়ার সিঙ্ক। এই উচ্চচাপ অঞ্চলগুলো হচ্ছে সিঙ্কিং এয়ার জোন। ফলে এই সমস্ত জায়গাতে অনেকক্ষণ ধরে বাতাসটা মাটির সংস্পর্শে থাকতে পারে, আর এখানে মাটি থেকে উত্তাপটা এবং আর্দ্রতাটা সংগ্রহ করতে পারে। ফলে বিস্তৃত অঞ্চল জুড়ে এই ধরনের একটা হোমোজেনাস এয়ার মাস তৈরি হয়। এখন এয়ার মাস উৎপত্তি হওয়ার কয়েকটি অঞ্চল আছে, তার ভিত্তিতে তাদের নামকরণ করা হয়। সাধারণত মেরিটাইম আর কন্টিনেন্টাল, এই দুটো প্রধান ভাগ করা হয়। কন্টিনেন্টাল মানে যেগুলো মহাদেশের ওপরে সৃষ্টি হয়েছে তাকে সি দিয়ে ডিনোট করা হয়, আর মেরিটাইম মানে যেগুলো সমুদ্রের ওপর সৃষ্টি হয়েছে তাকে এম দিয়ে ডিনোট করা হয়, যেমনটা এখানে দেখা যাচ্ছে। আবার উষ্ণ আর শীতল এই দুটো ভাগে ভাগ করা হয়। পোলার রিজিয়ন বা যেটা হচ্ছে মেরু অঞ্চলের কাছাকাছি, সেই সমস্ত জায়গাতে সাধারণত শীতল বাতাসের একটা পিণ্ড সৃষ্টি হয়, যাকে আমরা পোলার এয়ার মাস বলি। যদি মেরিটাইম বা সমুদ্রের ওপরে হয় তাকে এমপি অর্থাৎ মেরিটাইম পোলার বলা হয়। যদি কন্টিনেন্টের ওপরে তৈরি হয় তাহলে সিপি অর্থাৎ কন্টিনেন্টাল পোলার বলা হয়। ঠিক একইভাবে যেগুলো টেম্পারেট রিজিয়ন বা উষ্ণ অঞ্চল থেকে আসছে, যদি মেরিটাইম হয়, সমুদ্রের ওপরে তৈরি হয়ে থাকে, উষ্ণ সমুদ্রের ওপরে সৃষ্টি হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলি মেরিটাইম টেম্পারেট। আর যদি কন্টিনেন্ট বা মহাদেশের উপরে তৈরি হয়ে থাকে তাকে বলি সিটি, যেটাকে আমরা বলছি কন্টিনেন্টাল টেম্পারেট। তা এখন আমরা খুব ডিটেলসে যদি এর মধ্যে নাও ঢুকি, তাহলে এটা আমাকে বুঝতে হবে যে এই উৎস অঞ্চল যে দুটো, অর্থাৎ একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র বা মহাদেশের মধ্যেকার যে বিস্তৃত সমতল ভূমি, যেমন সাহারা ডেজার্ট বিস্তৃত সমতল ভূমি, যেমন গ্রেট প্লেন্স বিস্তৃত সমতল ভূমি, ঠিক তেমনি ওই পোলার রিজিয়ন থেকে বা আর্কটিক রিজিয়ন থেকে আগত অতি শীতল বাতাস, এরা যেগুলো পোলার রিজিয়ন থেকে আসে সেগুলো ভীষণ শুষ্ক, ভীষণ শীতল হয়, অত্যন্ত ভারী। অপরপক্ষে বিশেষ করে যেগুলো মেরিটাইম টেম্পারেট, সেগুলো অনেক বেশি উষ্ণ
তার সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, আর সে অত্যন্ত হালকা। এই দুটো বিপরীত চরিত্রের বায়ুপিণ্ড সাধারণত পৃথিবীর আবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর এবং দক্ষিণ দিকে সঞ্চারিত হতে থাকে, অর্থাৎ পোলার রিজিয়ন থেকে সাবপোলার রিজিয়নের দিকে বা মিড ল্যাটিচুডের দিকে পোলার এয়ার মাসগুলো বা মেরু বায়ুপিণ্ডগুলো এগিয়ে আসতে থাকে। অপরদিকে ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ুপিণ্ডগুলো কিন্তু ক্রমশ মধ্য অক্ষাংশের দিকে সরে আসতে থাকে। আমরা যদি সারা পৃথিবীর যে হ্যাডলি সেল সেটার কথা যদি আমি ভাবি, তাহলে এটাকে পরিষ্কারভাবে বুঝতে পারবো। পরে আমি ছবিতে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। মোদ্দা কথা হচ্ছে যে সাধারণত আমরা যে ওয়েস্টার্লি সিস্টেম দেখি, যেটা 45 ডিগ্রি অক্ষাংশে বয়ে চলে পশ্চিমা বাতাস, তার সহায়তায় এই উষ্ণ বায়ুপিণ্ডগুলো কিন্তু ক্রমশ মধ্য অক্ষাংশের দিকে এগিয়ে আসতে থাকে। অপরপক্ষে যে পোলার উইন্ড, সেগুলো কিন্তু ঠেলে নিয়ে আসতে থাকে এই শীতল বাতাস। এদের পারস্পরিক মিলন বা সংঘর্ষ হয় মধ্য অক্ষাংশ বরাবর, এবং তার ফলে যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি ফ্রন্টোজেনেসিস। এই ফ্রন্টোজেনেসিসের ফলে ফ্রন্ট বা সীমান্ত তৈরি হয়। বিষয়টা যদি একটু ভেঙে বলা যায়, তাহলে এইরকম হয় যে এই যে দুটো বিরাট আকারের বাতাসের কথা চিন্তা করছি, যেগুলোকে আমি কল্পনা করতে বলছি দুটো আলাদা আলাদা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ভৌত ধর্ম বিশিষ্ট বেলুনের মতো, একটা অত্যন্ত ঠান্ডা আর ভারী বাতাসের বেলুন যেটা পোলার রিজিয়ন থেকে আসছে, অপরপক্ষে আর একটা হচ্ছে গরম আর জলীয় বাষ্পপূর্ণ হালকা বাতাসের বেলুন। এরা দুজনে পরস্পরের সঙ্গে এসে ধাক্কা খাচ্ছে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর। এখন এরা যখন পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, তখন কিন্তু আগেই বলেছি এরা একটা অ্যাডিয়াবেটিক কন্ডিশনে আছে, একটা আবদ্ধ অবস্থা, একটা নিজেদের মধ্যে একটা সমসত্বতা বজায় রাখার চেষ্টা করছে। সবসময় সে বজায় রাখতে পারবে না বলেই কিন্তু এখানে আবহাওয়াগত যে ফেনোমেনাগুলো সেগুলো ঘটবে। কিন্তু প্রাথমিকভাবে তারা চেষ্টা করছে তারা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে, কেউ কারোর সঙ্গে মিশবে না। ফলে এখন একটা যদি আকাশের মধ্যে আমি ভূমি থেকে আকাশ পর্যন্ত একটা কাল্পনিক রেখা বা প্রাচীর কল্পনা করি, পাঁচিলের কল্পনা করি, যার এক পাশে আছে শীতল শুষ্ক বাতাস, অপর পাশে আছে উষ্ণ আর্দ্র বাতাস। উত্তর দিকে এই মুহূর্তে আছে শীতল শুষ্ক বাতাস। 45 ডিগ্রি অক্ষাংশ বরাবর যদি আমি প্রাচীরটা কল্পনা করি, তাহলে তার উত্তর দিকে আছে শুষ্ক বাতাস, শীতল বাতাস বা পোলার এয়ার মাস, আর দক্ষিণ দিকে আছে ক্রান্তীয় অঞ্চল থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ুপিণ্ড। এরা প্রাথমিকভাবে কেউ কাউকে ডিস্টার্ব না করে এরা পাশাপাশি প্রবাহিত হওয়ার চেষ্টা করবে। এই অবস্থায় যে সীমান্তটির কথা আমি বলছি, সেটাকে আমরা বলি সাধারণত যে সেটা একটা নিরপেক্ষ সীমান্ত, অর্থাৎ এই সীমান্ত বরাবর পরস্পরের সঙ্গে কোনো যোগ বা মিল নেই। এখন সাধারণত এই যে ট্রানজিশন জোনটা বা পরিবর্তনশীল অঞ্চলটা বা মধ্যের যে প্রাচীরটার কথা বলছি, সেটা টিপিক্যালি 100 থেকে 200 কিলোমিটার চওড়া হয়। এই 100 থেকে 200 কিলোমিটার যে চওড়া একটা ট্রানজিশন জোন বা পরিবর্তনের অঞ্চল, অর্থাৎ যার একদিকে আছে উষ্ণ বাতাস, অপর দিকে আছে শীতল শুষ্ক বাতাস, এইখানে কিন্তু যে উষ্ণতা এবং আর্দ্রতা দুটো অঞ্চলের মধ্যে এতটাই ফারাক যে আমরা যদি তাদের একটা কার্ভ তৈরি করি, তাহলে দেখবো সেখানটা শার্প গ্রেডিয়েন্ট বা তীক্ষ্ণ ঢাল দেখতে পাবো। শীতল থেকে উষ্ণের দিকে অর্থাৎ একটা তীব্র ঢাল দেখতে পাবো, আর শুষ্ক আর থেকে আর্দ্রের দিকে আমরা একটা তীব্র ঢাল দেখতে পাবো। যার ফলে এখানে কিন্তু এই সীমান্ত বরাবর বেশি দিন এই নিরপেক্ষতা বজায় থাকা সম্ভব হবে না। এই মধ্য অক্ষাংশে এই ফ্রন্ট তৈরি বা ফ্রন্টোলাইসিসটা এটা একটা খুব স্বাভাবিক ঘটনা, এটা খুব ঘন ঘন ঘটে থাকে। এবং সত্যি কথা বলতে কি, এই যে পশ্চিমা বায়ুর প্রবাহ, সেটা সারাক্ষণই কিন্তু এই ফ্রন্টোলাইসিস আর ফ্রন্টোজেনেসিসের মধ্যে বা ফ্রন্টোজেনেসিস ফ্রন্টোলাইসিস, ফ্রন্ট সৃষ্টি এবং ফ্রন্টের ধ্বংস সাধন, এর মাধ্যমেই ঘটে থাকছে
আরও পরিষ্কার করে বলতে গেলে গোটা পশ্চিমা বায়ুর প্রবাহটাই কিন্তু একটা সাইক্লোন আর অ্যান্টিসাইক্লোনের একটা ওয়েভের মতো বা পরের পর ঢেউয়ের মতো। যেমন সমুদ্রের ধারে দাঁড়ালে আমরা দেখি একটার পর একটা ঢেউ এসে আছড়ে পড়ছে, পশ্চিমা বায়ুর প্রবাহটা কিন্তু সারা বছর ধরেই এইভাবে ক্রমাগত একটা করে সাইক্লোন, একটা করে অ্যান্টিসাইক্লোন, একটা করে সাইক্লোন, একটা করে অ্যান্টিসাইক্লোনের কক্ষ হিসেবে প্রবাহিত হতে থাকে। এর কারণ এই জায়গাটার বিশেষ যে আবহাওয়াগত যে কথাটা আমি এতক্ষণ ধরে বলছি। তো এখানে সেজন্য ফ্রন্ট জিনিসটা এখানকার ওয়েদারাল ফেনোমেনা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা এই যে বলছিলাম যে দুটো বায়ুর যেহেতু বায়ুচাপের ঢাল এবং বাষ্পচাপের ঢাল, উষ্ণতার ঢাল অত্যন্ত তীক্ষ্ণভাবে একটা তফাৎ হয়ে যাচ্ছে বা শার্প একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাই এদের নিরপেক্ষতা বেশি দিন বজায় থাকবে না। বরঞ্চ এদের দুজনের মধ্যে যে কাইনেটিক এনার্জির তফাৎ, তার ফলে এই সীমান্তটা ক্রমশ অশান্ত হয়ে উঠবে। ধীরে ধীরে একটা অঞ্চল দিয়ে উষ্ণ বাতাস শীতল বাতাসের উপর দিয়ে স্লাইড করে উপর দিকে উঠে যেতে থাকবে। যে সীমান্তে উষ্ণ বাতাস, দক্ষিণ থেকে আগত উষ্ণ বাতাস সক্রিয়ভাবে শীতল এবং শুষ্ক বাতাসের উপর দিয়ে ধীরে ধীরে ঊর্ধ্বাকাশে উঠে যেতে থাকে, সেই সীমান্তকে আমরা বলি উষ্ণ সীমান্ত বা ওয়ার্ম ফ্রন্ট। এই সমস্ত জায়গাতে সাধারণত আমরা দেখতে পাই যে যে সীমান্তটা রচিত হচ্ছে, আবার বলছি এটা কিন্তু একটা কাল্পনিক রেখা, যেটা মাটি থেকে বা ভূমি থেকে শুরু করে ঊর্ধ্বাকাশের দিকে ক্রমশ বিস্তৃত হয়। এটা সেই কাল্পনিক রেখা যেটা দুটো আলাদা প্রকৃতির বাতাসকে আলাদা তফাৎ করেছে বা পৃথক করেছে। এখন এই উষ্ণ সীমান্তে সাধারণত এই যে সীমান্ত রেখাটা বা সীমান্তের যে তলটা, তার ঢাল অত্যন্ত কম হয়, মোটামুটি 0.5 থেকে 1 ডিগ্রির মধ্যে থাকে, যেটা এখানে ছবিতে দেখানো হচ্ছে অত্যন্ত কম ঢাল সম্পন্ন। এখানে শীতল বাতাসটা রয়েছে আর উষ্ণ বাতাসটা সক্রিয়ভাবে এর উপর দিয়ে উঠে যেতে থাকছে। এখন যেহেতু এই উষ্ণ বাতাস সঙ্গে করে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসেছে, তাই যে মুহূর্তে এই বাতাসের ঊর্ধ্বমুখী গমন শুরু হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মেঘ সৃষ্টি হতে থাকবে। সাধারণত আমরা দেখতে পাই যে এখানে প্রথম দিকে সিরোস্ট্র্যাটাস জাতীয় উচ্চ আকাশের যে মেঘ বা ঊর্ধ্বাকাশের যে মেঘ, সেগুলো তৈরি হয়। এর থেকে কোনো ধরনের বৃষ্টিপাত হয় না, কিন্তু এই ধরনের সিরাস মেঘের স্তর সৃষ্টি হওয়া বা অলক মেঘের স্তর সৃষ্টি হওয়া মানেই আবহবিদরা বুঝতে পারেন যে সেখানে একটা ওয়ার্ম ফ্রন্টের সৃষ্টি হয়েছে এবং এখানে অচিরেই একটা ঝড় বৃষ্টি ঘটবে। অতঃপর যত এই বেশি বেশি পরিমাণে বাতাস সক্রিয়ভাবে উপর দিকে উঠে যেতে থাকে এবং উপর দিকে এসে সে লিনতাপ ত্যাগ করে, ঘনীভবনের লিনতাপ ত্যাগ করে, ফলে তার মধ্যে যে জলীয় বাষ্প ছিল এতদিন ধরে সেটা জলকণায় পরিণত হয় এবং সেই জলকণাগুলো একত্রিত হয়ে বিপুল আকারের অল্টোস্ট্র্যাটাস, নিম্বোস্ট্র্যাটাস ধরনের মেঘ সৃষ্টি করে। এই নিম্বোস্ট্র্যাটাস মেঘ জলবাহী মেঘ, যার থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সাধারণত এই ধরনের উষ্ণ সীমান্তে আকাশ ওভারকাস্ট হয়ে যায় বা পুরো কালো মেঘে ঢেকে যায় এবং ধীরে ধীরে বৃষ্টিপাত হয়। যদি শীতকাল হয় বা বাতাস যদি অত্যন্ত শীতল থাকে, যে কুল এয়ারের কথা বলছি, পোলার বিশেষ করে আর্কটিক রিজিয়ন থেকে যে বাতাস আসছে, সেটা যদি খুব ঠান্ডা হয় এবং সেখানে যদি সাবজিরো বা মাইনাস টেম্পারেচার থাকে, তাহলে অনেক সময় বৃষ্টিপাত হয় না, বরঞ্চ নিম্বোস্ট্র্যাটাস মেঘ থেকে যে জলকণাগুলো ঝরে পড়ে, সেটা শীতল বাতাসের মধ্যে দিয়ে যখন ট্রাভেল করে মাটির দিকে নেমে আসে, তখন সেটা পেঁজা তুলোর মতো তুষারে পরিণত হয় এবং তুষারপাত ঘটাতে থাকে। সাধারণত উষ্ণ সীমান্ত যেখানে বায়ুর মাটির কাছাকাছি, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি এবং সীমান্ত থেকে যত আমি শীতল বাতাসের অঞ্চলের দিকে ঢুকে যাব, তত বৃষ্টিপাতটা কম হতে থাকে। অপরপক্ষে যে সীমান্তে এই শীতল বাতাসের আগ্রাসনের ফলে বা এগিয়ে আসার ফলে উষ্ণ বাতাস বাধ্য হয় উপর দিকে উঠে যেতে, সেই সীমান্তকে আমরা বলি কোল্ড ফ্রন্ট বা শীতল সীমান্ত। এখানে তফাৎটা একটু ভালো করে বোঝা দরকার।
দুটি ধরনের সীমান্তের ক্ষেত্রেই কিন্তু উষ্ণ বাতাস উপর দিকে উঠে যাচ্ছে। কোনো ক্ষেত্রেই শীতল বাতাস ঊর্ধ্বগামী হয় না, কারণ শীতল বাতাস স্বভাবতই অত্যন্ত শুষ্ক এবং ভারী, সেটা মাটির কাছাকাছি অবস্থান করে। অপরপক্ষে উষ্ণ বাতাস যেহেতু সে স্বভাবতই হালকা, তাই সে সহজেই উপর দিকে উঠে যেতে পারে। কিন্তু যে ক্ষেত্রে সে সক্রিয়ভাবে উপর দিকে উঠে যাচ্ছে, নিজে সক্রিয়ভাবে তার যে গতিশক্তি তাকে কাজে লাগিয়ে সে ঊর্ধ্বাকাশে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে একটা উষ্ণ সীমান্ত বা ওয়ার্ম ফ্রন্ট। কিন্তু তারই একটা প্রতিবর্ত ক্রিয়া আমরা বলতে পারি। তার ফলে যখন শীতল বাতাস ঠেলা দিয়ে উষ্ণ বাতাসের দিকে বা উষ্ণ বাতাসের অঞ্চলে নেমে আসছে, আরও পরিষ্কারভাবে বলতে গেলে উত্তর গোলার্ধের যে 45 ডিগ্রি অক্ষাংশ বরাবর আমরা যদি কল্পনা করি, তাহলে উত্তরে অবস্থিত শীতল বায়ুপিণ্ড যখন দক্ষিণ দিকে ঠেলে ঢুকে আসছে, তখন সেখানে একটা কোল্ড ফ্রন্ট সৃষ্টি হচ্ছে। কারণ তাদের এই চাপের ফলে, তাদের এই এগিয়ে আসার ফলে শীতল বাতাসের, ওইখানে অবস্থিত উষ্ণ বাতাস ঠেলা খেয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। এবং এই যে ঊর্ধ্বাকাশে গমনটা হয়, সেটা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে হয়, কারণ এখানে যে উষ্ণতার ঢাল তৈরি হয় সেটা 2 ডিগ্রি বা তার থেকে বেশি হয়। অর্থাৎ শীতল সীমান্ত সবসময় উষ্ণ সীমান্তের তুলনায় তীক্ষ্ণতর হয়। ফলে এখান থেকে যে ঊর্ধ্বগমন বাতাসের, সেটা অত্যন্ত দ্রুত গতিতে হয়। এই দ্রুত গতিতে হওয়ার ফলে এখানে কিউমুলোনিম্বাস জাতীয় ঝড়ের মেঘ সৃষ্টি হয়। এই কিউমুলোনিম্বাস জাতীয় ঝড়ের মেঘ থেকে 30 থেকে 60 কিলোমিটার একটা রেডিয়াস যুক্ত অঞ্চলে অত্যন্ত তীব্র ঝড় এবং বৃষ্টি আমরা দেখতে পাই। সাধারণত শীতল সীমান্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাই, বড় বড় ফোঁটায় যে বৃষ্টিপাত শুরু হয়। সাধারণত আমাদের এখানে যেমন কালবৈশাখীর যে ঝড়, সেই ঝড়টা কিন্তু কোনোভাবেই গুলিয়ে ফেললে চলবে না। কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করছি মানে এই নয় যে বলছি কালবৈশাখীর ঝড় একটা ফ্রন্টাল ডিস্টারবেন্স, না, তা একেবারেই নয়। কিন্তু আমি বোঝাতে চাইছি যে কালবৈশাখী ঝড় হওয়ার সময় যেভাবে আকাশে মেঘটা করে আসে এবং তার থেকে যেভাবে দমকে দমকে বৃষ্টি হয়, কিন্তু অল্প সময়ের জন্য হয়, আমরা কোল্ড ফ্রন্টের ক্ষেত্রেও কিন্তু সে একই রকম দেখতে পাবো। কারণ দুটি ক্ষেত্রেই যে মেঘটি এই ধরনের বৃষ্টিপাতের জন্য দায়ী, তার নাম হচ্ছে কিউমুলোনিম্বাস। তাহলে এই সীমান্ত অঞ্চলে আমরা দেখতে পাই মোটামুটি একটা 60 থেকে 70 কিলোমিটার একটা অঞ্চল, যেখানে একটা তীব্র বৃষ্টিপাত ঘটছে। কিন্তু তৎপরবর্তী প্রায় 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত অঞ্চলেও এর প্রভাব দেখা যায়, যার ফলে সামান্য বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্টেশনারি ফ্রন্ট বা নিরপেক্ষ সীমান্তের কথা আগেই বলেছি, ফলে এখানে আর যাওয়ার প্রয়োজন নেই। নেক্সট যে জায়গাটা আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রপিক্যাল, এই এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনকে বুঝতে বা ফ্রন্টাল ডিস্টারবেন্সকে বুঝতে। কারণ এটিকে আমরা বলি এর চূড়ান্ত অবস্থা, যেটাকে অক্লুডেড ফ্রন্টের মাধ্যমে আমরা প্রকাশিত হতে দেখি। অক্লুশন কি? অক্লুশন হচ্ছে যখন উষ্ণ এবং শীতল সীমান্ত পরস্পরের কাছাকাছি এগিয়ে আস্তে আস্তে একসময় একে অপরের উপর সুপার ইম্পোজড হয়ে যায় বা সমাপতিত হয়ে যায়। তার ফলে দুই ধরনের বাতাস এই জায়গাতে অতি দ্রুত গতিতে পরস্পরের সঙ্গে মিশ্রিত হতে থাকে। ফলে এদের মধ্যে যে কাইনেটিক এনার্জির যে পারস্পরিক আদান প্রদান, আমরা জানি হিট শক্তি, যেটা শক্তি সেটা কি এখানে, সেটা হচ্ছে হিট বা তাপ। এই তাপ লিন তাপ হিসেবে এসছে জলের মধ্যে করে। ফলে যখনই এখানে ঘনীভবন হচ্ছে, কুলিং হচ্ছে, সঙ্গে সঙ্গে এখানে লিন তাপ ত্যাগ হচ্ছে এবং তার ফলে একটা যে এনার্জি এক্সচেঞ্জ ঘটছে দুটো ধরনের বায়ুপিণ্ডের মধ্যে। তাই এই সীমান্ত বরাবর এই এক্সচেঞ্জ অফ এনার্জি এত দ্রুত হয়, বা অন্য কথায় আমরা বলতে পারি যে এই সীমান্ত বরাবর এত দ্রুত, এত খাড়া থাকে বাষ্প চাপের ঢাল, বাষ্পীভবনের ঢাল এত বেশি খাড়া থাকে, বা উষ্ণতাগত যে তফাৎ সেটা এত তীব্র থাকে যে অক্লুডেড ফ্রন্টে আমরা তীব্র ঝড় বৃষ্টি দেখতে পাই। এখন এই অক্লুশনকেও আমরা আবার তার প্রকৃতি অনুযায়ী দুটো অংশে ভাগ করেছি। একটা হচ্ছে ওয়ার্ম অক্লুশন আর একটা হচ্ছে
কোল্ড অক্লুশন। এক্ষেত্রে ওয়ার্ম অক্লুশন বা কোল্ড অক্লুশন দুটো ক্ষেত্রেই কিন্তু যে সীমান্ত অঞ্চল, সেখানে উষ্ণ বায়ুর অঞ্চলটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মেঘের একটা আবরণ তৈরি হয়। আর যেখানে কোথায় ঘটে এটা সেটা পরিষ্কার করা দরকার। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত শীতল বায়ুপিণ্ড, ওই যে অক্লুশনের সময় আমি বলেছি যে উষ্ণ এবং শীতল বা সীমান্ত পরস্পরের খুব কাছাকাছি চলে আসে, তার অর্থই হচ্ছে যে এই দুই ধরনের যে বায়ুপিণ্ড তাদের মধ্যেকার তফাৎটা আস্তে আস্তে ঘুচে যেতে থাকে। ফলে এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে দেখা যায় যে নিম্নবর্তী অঞ্চলটাতে প্রায় সর্বত্রই শীতল বাতাস, আর উষ্ণ বাতাসের একটা বেলুন বা একটা স্তর বা পিণ্ড যেন তার উপরে আপতিত হয়েছে। তার ফলে এই বাতাসটা অতি দ্রুত গতিতে শীতল হতে শুরু করে এবং এর ফলে এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল একসঙ্গে সাবলিমেশন প্রক্রিয়ায় বরফে পরিণত হয়। তার ফলে অত্যন্ত তীব্র ঝড় ঝঞ্ঝা হতে পারে এবং সাধারণত তুষার ঝড় এর সঙ্গে সংযুক্ত থাকে। অপরপক্ষে কোল্ড অক্লুশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ম অক্লুশনের ক্ষেত্রে আমরা দেখলাম এই ছবিটা, দুদিক থেকে প্রেশার আসছে, কুল এয়ার এখানে চলে এসছে, তার উপরে ওয়ার্ম এয়ারটা উঠে পড়েছে। কিন্তু কোল্ড অক্লুশনের ক্ষেত্রে আমরা সেই একই জিনিস দেখছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, যে তুলনামূলকভাবে শীতল বাতাস, একটু এটা লক্ষ্য করতে হবে, আগেরটাতে যদি দেখি যে তুলনামূলকভাবে শীতল বাতাসের দিকে ধেয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা চেঞ্জ ওভার ঘটছে। আর কোল্ড অক্লুশনের ক্ষেত্রে আমরা কি দেখছি যে শীতল বাতাস ভারী বাতাসের ঠেলে তুলনামূলকভাবে একটু উষ্ণ বা কুলার এয়ারের দিকে ঢুকে পড়ছে। ওয়ার্ম এয়ার বা উষ্ণ বায়ু কিন্তু উপরে উঠে গেছে এই মুহূর্তে, যেহেতু অক্লুশন হয়ে গেছে। এই জায়গাতে ঝড় বৃষ্টি হয়, কিন্তু তার যে প্রভাব সেটা কিন্তু ওয়ার্ম অক্লুশনের মতো এত বেশি তীব্র নয়। এখন মিড ল্যাটিটিউড সাইক্লোন বা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনের উৎপত্তি নিয়ে অনেক দিন ধরেই গবেষণা চলছে। 1863 সালে বিজ্ঞানী রবার্ট ফিটজেরাল্ড প্রথম এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি সম্পর্কে গবেষণা করেন। আবার 1887 সালে বিজ্ঞানী র্যালফ অ্যাব্রাক্রম্বি এই বিষয়ে তিনি আরও অনেকটা তথ্য সংগ্রহ করেন। তিনি প্রথম বলেন, এই অ্যাব্রাক্রম্বি প্রথম বলেন যে দুটো বিপরীতধর্মী বায়ুর সংঘর্ষের ফলে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হয়। এরপরেও আরও প্রচুর কাজ হয়েছে, যত সময় এগিয়েছে তত বেশি বেশি করে সায়েন্টিফিক যে নলেজ সেটা গ্যাদার করা সম্ভব হয়েছে, অনেক ভিভিডলি যে উষ্ণতা আর্দ্রতা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। এর ফলে বিজ্ঞানী নেপিয়ার শ এবং ল্যাম্পার্ট এটা 1926 সালে তারা আরও ডিটেলসে গবেষণা করেন এবং তারাই এই বিপরীতধর্মী বায়ুপুঞ্জের সংঘর্ষের তত্ত্বকে আরও জোরালোভাবে সমর্থন করেন। আর এই সম্পর্কে সব থেকে ভিভিডলি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই নরওয়ের একদল বিজ্ঞানী, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন নরওয়ের একদল বিজ্ঞানী তারা এটা নিয়ে কাজ করেন। অ্যাকচুয়ালি হয়েছিল কি, সারা ইউরোপ, এর পেছনে একটা গল্প আছে, খুব মজার গল্প, সেটা হচ্ছে সারা ইউরোপের প্রায় পুরোটাই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল, কিন্তু নরওয়ে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ডের মতো কয়েকটা দেশ এটার থেকে মুক্ত ছিল। এখানে কিন্তু বিশ্বযুদ্ধ কোনো আঁচ ফেলেনি। আর যেহেতু এই বিজ্ঞানীদের আর অন্য বাইরের দেশগুলোর সঙ্গে কাজ করার কোনো উপায় ছিল না, যেহেতু তার সেখানে যুদ্ধ চলছে, তাই তারা নিজেদের দেশ নিয়ে বা নিজেদের দেশের আবহাওয়া নিয়ে গবেষণা করতে উৎসাহী হন। ওই যে 4-5 বছর বিশ্বযুদ্ধ চলেছিল সেই সময় কিন্তু নরওয়েতে এই যে পোলার ফ্রন্ট থিওরি সেটা অত্যন্ত জোরালোভাবে তারা একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে শুরু করেন। আমরা এখানে জানি যে জার্কিন্স এবং আরও কয়েকজন বিজ্ঞানী তারা এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা উপস্থাপিত করেন, যেটা সাধারণত মেরু সীমান্ত তত্ত্ব বা ওয়েভ থিওরি বা নরওয়েজিয়ান মডেল নামে পরিচিত। এই মেরু সীমান্ত বা পোলার ফ্রন্ট বিষয়টা কি সেটা একটুখানি পরিষ্কার করে বোঝা দরকার। যে কথাটা একটু আগে আমরা বলছিলাম যে
ফ্রন্ট মানে কি? ফ্রন্ট মানে হচ্ছে দুটো বিপরীতধর্মী বায়ুপিণ্ডের মধ্যেকার একটা বিযুক্তি রেখা। তা নরওয়ের বিজ্ঞানীরা তারা বললেন, এই জার্কিন্স তারা বললেন যে অ্যাকচুয়ালি এই যে 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে আমরা বলি যে মেরুবৃত্তীয় প্রদেশ, এই মেরুবৃত্তীয় প্রদেশে দুটো বিপরীতমুখী বায়ু প্রবাহ এসে পরস্পর মিশছে। একটা হচ্ছে মেরু প্রদেশ থেকে আগত মেরুবায়ু, যেটা পূর্ব দিক থেকে আসে। অপরটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল থেকে আগত পশ্চিমা বায়ু, যেটা পশ্চিম দিক থেকে আসছে, নামেই বোঝা যাচ্ছে। এরা দুজনে এসে মিলিত হয় 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর। এই 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর তাহলে দুটো বিপরীতধর্মী বায়ুপ্রবাহের মিলন ঘটছে। এই যে মিলন স্থল, এর উত্তর দিকে আছে শীতল বায়ুপিণ্ড, যেগুলো পোলার ওয়েস্টার্লি বাহিত হয়ে এসছে, আর দক্ষিণ দিকে আছে উষ্ণ ক্রান্তীয় বায়ুপিণ্ড, যেটা ওয়েস্টার্লি বা পশ্চিমা বায়ু তাড়িত হয়ে এসে মিশেছে। এই দুটো বাতাস 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর পরস্পরের পাশাপাশি বেশ কিছু সময় ধরে প্রবাহিত হতে শুরু করে, তারপর একে অন্যের এলাকা দখলের চেষ্টা করতে থাকে। ফলে এখানে প্রাথমিকভাবে যেটা সৃষ্টি হয় সেটাকে ওনারা বলছেন একটা ওয়েভ বা ঢেউয়ের মতো। এই ওয়েভ বা ঢেউগুলো যখনই সৃষ্টি হয়, আমরা দেখতে পাই যে এগুলো মোটামুটিভাবে 1500 থেকে 3000 কিলোমিটার একটা দীর্ঘ অঞ্চল জুড়ে এই ঢেউগুলো সৃষ্টি হয়। এই যে বক্রতাটা, এই যে পারস্পরিক বক্রতাটা সৃষ্টি হচ্ছে, সেটা প্রায় 1500, এই যে এখানে বক্রতাটাকে দেখানো হচ্ছে লাইফ সাইকেলের মাধ্যমে, যে এই যে ঢেউটা সৃষ্টি হচ্ছে, এই যে ঢেউয়ের মতো অবস্থা সৃষ্টি হচ্ছে, এটা যদি আমি ভাবি 60 ডিগ্রি অক্ষাংশ, যার একদিকে শীতল একদিকে উষ্ণ বাতাস, তাহলে এখানে যে ক্রমশ একে অন্যের জায়গায় ঢুকে পড়ার চেষ্টা করছে। এক জায়গা দিয়ে শীতল সীমান্ত দিয়ে শীতল বাতাস, ভারী বাতাস সে ঠেলে ঢুকে পড়তে চাইছে দক্ষিণ দিকে, অপরপক্ষে উষ্ণ সীমান্ত দিয়ে উষ্ণ বাতাস ঠেলে ঢুকে পড়তে চাইছে শীতল বাতাসের দিকে। এর ফলে যে ঢেউগুলো সৃষ্টি হচ্ছে, সেই ঢেউটা কিন্তু শুধু ভূপৃষ্ঠের উপরে না, ঊর্ধ্বাকাশেও বিস্তৃত হচ্ছে, এবং এই ঢেউগুলো 1500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। আর এই ঢেউগুলোই ক্রমশ যত এখানে পারস্পরিক যত জলীয় বাষ্পের বিনিময় ঘটতে থাকে, তত এখানে একটা এক্সচেঞ্জ অফ এনার্জি ঘটে, এবং সেই কাইনেটিক এনার্জিটাকে গেইন করে এই ঢেউটা বা তরঙ্গটা ক্রমশ তীক্ষ্ণ হতে থাকে, এবং এই তীক্ষ্ণতার এই যখন একটা শীর্ষ তৈরি হয়, তখন তার উপরে ঊর্ধ্বাকাশে কিন্তু একটা নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়। নিম্নাকাশে একটা নিম্নচাপ কেন্দ্র বা ভূমির কাছাকাছি একটা নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়। তার একটা সহজতম কারণ হচ্ছে যেখানে একটা বায়ু সংযুক্তি ঘটছে। যেখানেই বায়ু সংযুক্তি ঘটে সেখানে একটা নিম্নচাপ সৃষ্টি হয়। যেহেতু দুপাশ থেকে আগত দুটো বাতাস ঘুরতে ঘুরতে এখানে মিলিত হচ্ছে, ফলে এই অ্যাপেক্স পয়েন্টে বা এই শীর্ষে একটা নিম্নচাপ সৃষ্টি হয়। এর ফলে এই বাতাসটা ক্রমশ ঘুরতে থাকে, এবং এখানে আমরা ছবিতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই লাল অংশটা উষ্ণ সীমান্ত, যেটা আমি একটু আগেই বুঝিয়েছি কেন উষ্ণ সীমান্ত। অপরদিকে এই নীল অংশটা শীতল সীমান্ত পরিণত হচ্ছে। এবারে এই ঘূর্ণনটা, এটা এই ঠেলে ঢোকা এবং বেরিয়ে আসা, এর ফলে ক্রমাগত কিন্তু একটা ঘূর্ণন বেগ সৃষ্টি হবে, যার ফলে একটা তীব্র ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি হবে, যেটা ফেরেলের সূত্র মেনে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলন। এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে এই ঘূর্ণন যে বেগটা সৃষ্টি হচ্ছে, এই যে আপাত ঘূর্ণনটা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলছে। আর এটাই যদি দক্ষিণ গোলার্ধে হতো, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে হতো। ফলে এই যে ঘূর্ণনটা সৃষ্টি হলো, এটাকে আমরা বলছি একটা ঘূর্ণবাত। যেহেতু একটা ফ্রন্ট বা সীমান্তের ফলে এটা তৈরি হচ্ছে, বায়ু প্রাচীরের ফলে তৈরি হচ্ছে, ফলে এটাকে নাম দেওয়া হচ্ছে ফ্রন্টাল ওয়েদার ডিস্টারবেন্স বা সীমান্তগত ঘূর্ণবাত। তাহলে এই যে ফ্রন্ট, এখানে আরো দুটো ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে অ্যানাফ্রন্ট, আরেকটিকে বলা হচ্ছে ক্যাটাফ্রন্ট। অ্যানাফ্রন্ট কি? যেখানে
যে ফ্রন্টাল সারফেস এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উষ্ণ সীমান্ত। যখন এই ঘূর্ণিটা শুরু হয়ে গেছে, আগের স্লাইডটা যদি আমরা দেখি, যখন এই ধরনের ঘূর্ণি সৃষ্টি হয়েছে, আমি এই জায়গাটাকে আবার একটা 2 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করছি, যার একদিকে আছে উষ্ণ, অপর দিকে আছে শীতল সীমান্ত। ফলে এখানে দুরকমভাবে উদ্গমন চলছে। একটা হচ্ছে শীতল সীমান্ত বরাবর শীতল সীমান্ত বরাবর অতি দ্রুত বেগে উদ্গমন ঘটছে, অপরদিকে উষ্ণ সীমান্ত বরাবর ধীরে ধীরে উদ্গমন ঘটছে। এর ক্ষেত্রেও আমরা দেখছি তীব্র ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হচ্ছে। এখানে দেখছি আমরা ওভারকাস্ট হয়ে উষ্ণ সীমান্তে বৃষ্টিপাতটা ঘটছে। এই দুটির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মেঘ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে মাল্টি লেয়ার্ড, অত্যন্ত গভীর, এবং ট্রপোস্ফিয়ার পর্যন্ত, একেবারে ট্রপোপজ পর্যন্ত এই যে মেঘ সেটা বিস্তৃত হয়ে যাচ্ছে। তাই এই অবস্থাটাকে আমরা বলি অ্যানাফ্রন্ট। অপরপক্ষে যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা উপরে থাকা যে বাতাস সে শীতল হয়ে ধীরে 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 যখন থিতিয়ে পড়ছে, কারণ শীতল হলে সে ভারী হচ্ছে, এবং যখন সে বৃষ্টিপাত ঘটিয়ে ফেলছে তখন সে শুষ্ক হয়ে যাচ্ছে। শুষ্ক হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তার বাষ্প গ্রহণ করার ক্ষমতা বেড়ে যাচ্ছে, এর ফলে সে ক্রমশ থিতিয়ে পড়ছে। ফলে যেখানে এই সাবসিডেন্স জোন তৈরি হয়ে যাচ্ছে বা সিঙ্কিং এয়ার জোন তৈরি হয়ে যাচ্ছে, বা আমরা বলতে পারি যে ঊর্ধ্বাকাশে একটা বায়ু বিযুক্তির অংশ তৈরি হচ্ছে, সেই জায়গাতে আমরা বলি তখন এটাকে ক্যাটাফ্রন্ট। অ্যানাফ্রন্ট আর ক্যাটাফ্রন্ট। অ্যানাফ্রন্টের ক্ষেত্রে আমরা উদ্গমনটা দেখি বা ঊর্ধ্বমুখী চলনটা দেখি বাতাসের, ক্যাটাফ্রন্টের ক্ষেত্রে আমরা সাবসিডেন্স বা নেমে আসা দেখি। ফলে ক্যাটাফ্রন্টের ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু বৃষ্টিপাতটা সাধারণত খুব ঝিরঝিরে অল্প বৃষ্টি বা ড্রিজলিং যেটাকে বলা হয় সেটা দেখতে পাচ্ছি। অপরপক্ষে অ্যানাফ্রন্ট যখন তৈরি হচ্ছে সেই সময় কিন্তু অত্যন্ত তীব্র একটা ঝড় বৃষ্টি বা তুষার ঝঞ্ঝা আমরা দেখতে পাই, বিশেষ করে শীতকালে। এখানে কতগুলো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আছে, যেটাকে আমি বলছিলাম যে এই যে ঘূর্ণবাত, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মেঘগুলো ঘুরছে, ঠিক যেভাবে আমরা ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে দেখেছিলাম, এখানেও তাই দেখতে পাচ্ছি। সেই একইভাবে এটা ঘূর্ণবাতটা একই রকমভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে। এটা একটা স্যাটেলাইট পিকচার, তার মাধ্যমে এটা উত্তর আমেরিকার ওপরেই তৈরি হওয়া একটা এই ধরনের ঘূর্ণবাত। এখানে মনে রাখতে হবে এটা কিন্তু পশ্চিমা বাতাসের সঙ্গে সঙ্গে ট্রাভেল করে, এক ক্রমশ দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে ট্রাভেল করে। ফলে এটা কিন্তু মহাদেশকে হিট করে, সব সময় পূর্ব দিকের পূর্বমুখী হয়ে এসে হিট করে, বা মহাদেশের পশ্চিম কোস্টগুলোকে হিট করতে থাকে ক্রমাগত। আমি এইখানে যদি দেখি তাহলে আর্কটিক সার্কেলকে মাঝখানে রেখে এখানে একটা বিস্তৃত অংশকে দেখানো হয়েছে, যেখানে প্যাসিফিক পোলার ফ্রন্ট কোথায় অবস্থান করছে, আটলান্টিক পোলার ফ্রন্ট কোথায় অবস্থান করছে সেইগুলোকে দেখানো আছে, এবং সেখানে কিন্তু যে মুভমেন্টটা দেখানো হচ্ছে, যে আর্কটিক ফ্রন্ট অর্থাৎ ফ্রন্টগুলোর উপস্থিতি কোথায় দেখা যাচ্ছে, ঠিক এই জায়গাগুলোতেই কিন্তু অধিক মাত্রায় এই এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন ঘটে থাকে। আর এই ছবিটা কিন্তু উত্তর গোলার্ধের শীতকালের সময়কার ছবি। এখন এই যে ফ্রন্টগুলো, তাকে আমরা 2 ডাইমেনশনালি এখানে একটা রিপ্রেজেন্ট করেছি। কিভাবে হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অক্লুশন হয়েছে, এখানে ডিপেস্ট লো প্রেশার তৈরি হয়েছে, এখানে একটা প্রি অক্লুশন ফেজ তৈরি হয়েছে। এই দুটো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এইখানে ওয়ার্ম আর এইখানে কোল্ড, এই দুটোই যখন মিশে যাবে তখন কিন্তু একটা অক্লুডেড সীমান্ত তৈরি হবে। অপরপক্ষে সমুদ্রের ওপরে কিন্তু একটা স্টেশনারি ফ্রন্ট তৈরি হয়েছে, সমুদ্রের ওপরে। আর যেখানে এখানে আবার স্থলভাগের উপর একটা স্টেশনারি ফ্রন্ট তৈরি হয়েছে। আমরা যদি এই যে আইসোবার যে লাইনগুলো আছে বা সমচাপ রেখা তাদেরকে একটু দেখি, তাহলে দেখব যে লো প্রেশার সেল যেখানে হয়েছে সেখানে এগুলো গোল গোল একটা রাউন্ড রাউন্ড ফিগার তৈরি করেছে, হাই প্রেশারের ক্ষেত্রেও তৈরি করেছে। আর ঠিক এখানে একটা করে লো প্রেশার, একটা করে হাই প্রেশার, একটা করে লো প্রেশার, একটা করে হাই প্রেশার, একটা করে লো প্রেশার, একটা করে হাই প্রেশার, এইভাবে একটা করে ঝড়ের কেন্দ্র, একটা করে প্রতিভ ঘূর্ণবাত, একটা ঘূর্ণবাত, একটা প্রতিভ ঘূর্ণবাত, এইভাবে অল্টারনেটিভলি এই ওয়েভটা কিন্তু চলে যাচ্ছে। এই যে ওয়েভটার কথা আমি বলছিলাম, এই ওয়েভটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এদের পিছনে জেট স্ট্রিমের একটা ভূমিকা আছে, আমরা যেটা পড়বো। এই যে ট্রপিক্যাল জেট এবং যে মিড ল্যাটিটিউড জেট, যেটা মধ্য অক্ষাংশের জেট, তাদের আমরা দেখতে পাই। দেখা যায় যে মধ্য অক্ষাংশের জেট বায়ুপ্রবাহ যেখানে প্রবলভাবে এসে মিশেছে, যেটাকে আমরা জেট ম্যাক্সিমা বলি সাধারণত, তার নিচেই তীব্র আকারের বা বড় আকারের এই ধরনের যে ট্রপিক্যাল এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন
সেইগুলো তৈরি হয়ে থাকে। এবং আরও একটা জিনিস দেখা যায় যে মিড ল্যাটিচিউড বরাবর অর্থাৎ 45 থেকে 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর যেসব জায়গায় ট্রপোপজটা একটু ব্রিটল, একটু ভাঙাচোরা, কন্টিনিউয়াস নয়, সেই সব জায়গাতে, সেই জায়গাতে নিম্ন আকাশে বা ভূমির কাছাকাছি জায়গাতে সব থেকে তীব্র নিম্নচাপের কেন্দ্রগুলো সৃষ্টি হয়। জেট স্ট্রিম তত্ত্ব, জেট স্ট্রিমের যে কারণে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির যে তত্ত্ব, সেইখানে এবার চলে আসছি। এখানে দুটো জিনিসকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ভর্টিসিটি আর একটা হচ্ছে জেট স্ট্রেক। ভর্টিসিটি অর্থাৎ হচ্ছে স্পিন বা ঘূর্ণবাত, ঘূর্ণি, আর একটা হচ্ছে জেট স্ট্রেক অর্থাৎ একটা স্থানীয়ভাবে অতি তীব্র জেট বায়ুপ্রবাহ এমনিতেই অত্যন্ত তীব্র একটা বাতাস, কিন্তু স্থানীয়ভাবে যেখানে সেটা একটা সংকীর্ণ ব্যান্ডের মতো হয়ে বা সংকীর্ণ একটা চ্যানেলের মতো হয়ে প্রবাহিত হতে থাকে, সেইখানে এর মাত্রা আরও বেড়ে যায়, এর তীব্রতা আরও বেড়ে যায়। সেই জায়গাগুলোকে আমরা জেট ম্যাক্সিমা বলি, বা ম্যাক্সিমাম স্পিড যেখানে দেখা যায় সেই জায়গাগুলোকে আমরা জোন অফ জেট ম্যাক্সিমা বলে থাকি। আর এই পুরো যে সরু হয়ে আসে, আমি পরের ছবিতে দেখাচ্ছি, সেই অংশটাকে আমরা জেট স্ট্রেক বলে চিহ্নিত করি। এখন এটা দুটো বিষয় এখানে জড়িত আছে। প্রথম কথা, এই জিনিসটা বুঝতে হবে যে জেট বাতাস, বিশেষ করে যেটা আমরা ওয়েস্টার্লি জেট বলি, পশ্চিমা জেট বাতাস, এটা কিন্তু যখন শীতকালে উত্তর গোলার্ধের উপরে একটা খুব ভালোভাবে সৃষ্টি হয়, তখন আমরা দেখতে পাই যে তারা একটা এরকম ওয়েভ তৈরি করেছে, এরকম একটা সর্পিলাকার পথে যাতায়াত করছে। এই সর্পিলাকার পথে যাতায়াত করাটার এই যে ওয়েভটা, এটা যখন ওপর নিচে, এটা যেমন আমরা দেখতে পাচ্ছি অক্ষাংশগতভাবে এই ওয়েভটা তৈরি হয়েছে, এই সর্পিলাকার পথটা, তেমনি এটা কিন্তু ঊর্ধ্বাকাশে ওঠানামা করে। এই বিশাল বিশাল একটা ঢেউকে আমরা রসবি ওয়েভ বলে থাকি। এই রসবি ওয়েভ যেখানে নিচের দিকে নেমে আসছে, সেখানে একটা কনভার্জেন্স তৈরি হয়, বা সাময়িকভাবে বায়ু একটা অতিরিক্ত চাপের সম্মুখীন হয়ে যায়, যার ফলে সেখানে বায়ুটা স্কুইজ হয়ে যায়, চিপে আসে। এই চিপে যাওয়া বায়ুটা একটা সংকীর্ণ পথের মধ্যে দিয়ে, আমরা যদি একটা সংকীর্ণ ভ্যালির মধ্যে দিয়ে দ্রুত বেগে প্রবাহিত নদীর কথা ভাবি, ঠিক সেই রকম অবস্থা হয়, ফলে এর তীব্রতা অত্যন্ত বেড়ে যায়। সাধারণত এই যে জায়গাটা যেখানে এই কনভার্জেন্স হচ্ছে, বাতাসের এক জায়গায় চিপে আসছে, সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভর্টিস মুভমেন্ট বা ভর্টিসিটি তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমরা এখানে যে কাউন্টার ক্লকওয়াইজ দেখতে পাচ্ছি। রিজিয়ন ডাউনউইন্ড অফ পজিটিভ ভর্টিসিটি এক্সপিরিয়েন্স ডাইভারজেন্স, আর রিজিয়ন্স ডাউনউইন্ড অফ নেগেটিভ ভর্টিসিটি এক্সপিরিয়েন্সেস কনভার্জেন্স। এই জিনিসটা একটু বুঝে নেওয়ার দরকার আছে, যেটা এখানে আমি দেখাচ্ছি, যে যেখানে চিপের নিচের দিকে নেমে আসছে সেইখানে এই কনভার্জেন্সটা তৈরি হচ্ছে, সেখানে এই ধরনের একটা ঘূর্ণি বাতাস নিম্ন আকাশে সৃষ্টি হচ্ছে, বাতাসের মধ্যে একটা ঘূর্ণি তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি ট্রাফ, জেট ট্রাফ তৈরি হচ্ছে। জেট বায়ু যখন এখানে একটা ঘূর্ণির সৃষ্টি করছে, সেটা একটা বিস্তৃত হয়ে প্রভাব ফেলছে, সেই প্রভাবে আমি পরে যাচ্ছি। এরপরে যেটা হচ্ছে যে যেমন ঢেউয়ের মতো নিচে নেমে এলো, তেমনি আবার ওপর দিকে উঠে যাবে। এই উঠে যাওয়ার অংশটাতে কি হচ্ছে, নিচে নামার সময় যেটা কম্প্রেশন হয়েছিল, তার ফলে যে চাপ বেড়ে গিয়েছিল, এই মুহূর্তে সেই চাপটা সরে যাচ্ছে, তার ফলে বাতাসটা ছড়িয়ে পড়ছে, ফলে এই জায়গাটা একটা ডাইভারজেন্স তৈরি হয়, বায়ু বিযুক্তি। আমরা জানি যেখানে কনভার্জেন্স হয় সেখানে একটা নিম্নচাপ, যেখানে ডাইভারজেন্স হয় সেখানে একটা উচ্চচাপ তৈরি হয়। ফলে শীতকালে বিশেষত এই যখন জেট বায়ু প্রবাহটা ঊর্ধ্বাকাশে খুব ভালোভাবে সৃষ্টি হয়ে যায় মধ্য অক্ষাংশে, তখন আমরা দেখতে পাই যে এইভাবে কতগুলো কনভার্জেন্স আর ডাইভারজেন্স ঊর্ধ্বাকাশে সৃষ্টি হয়েছে, তার নিচে কতগুলো নিম্নচাপ আর উচ্চচাপ স্থানীয়ভাবে তৈরি হয়েছে। যেহেতু এইগুলো কতগুলো কক্ষের মতো পাশাপাশি অবস্থান করে, ফলে এই গোটা ওয়েস্টার্লি প্রবাহতেই পরপর উচ্চচাপ এবং নিম্নচাপের প্রবাহ চলতে থাকে, এবং যেখানে এই নিম্নচাপ সৃষ্টি হয় সেইখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধরনের পোলার এই যে ফ্রন্টাল ডিস্টারবেন্স, সেইটা তৈরি হয়। এই যে কথা বলছিলাম জেট স্ট্রেক কাকে বলছি, যে কনফ্লুয়েন্স এবং ডিফ্লুয়েন্স তৈরি হচ্ছে এই জায়গাতে। আমি যদি দেখি এগুলো চাপগত রেখা, এখানে দেখা যাচ্ছে যে এটাকে এন্ট্রান্স রিজিয়ন বলছি, কারণ ওই যে সংকীর্ণ যে আমি বলছিলাম একটা বায়ু প্রবাহ, এই একটা যদি আমি নদীর কথা ভাবি, একটা সংকীর্ণ ভি আকৃতির উপত্যকায় ঢুকে পড়েছে যেরকম হবে, ঠিক সেইভাবে এখানে যে চাপ রেখাগুলো সেগুলো দুমড়ে কুঁচকে গেছে, তার ফলে এখানে যখন ঢুকছে বাতাসটা, হঠাৎ করে তার
স্পিডটা বেড়ে যাচ্ছে, এর ফলে এখানে একটা কনভার্জেন্স তৈরি হচ্ছে। অপরপক্ষে এটার থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন যেহেতু প্রেশার রিলিজ হচ্ছে, তাই ডিফ্লুয়েন্স রিজিয়নে একটা আমার ডাইভারজেন্স তৈরি হচ্ছে, যে ডাইভারজেন্সের ফলে এখানে একটা উচ্চচাপ সৃষ্টি হচ্ছে। তাহলে এর ফলে দেখা যাচ্ছে যে এটা ওই আগের যে ছবিটা তারই একটা প্রস্থচ্ছেদ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাত পতাকাগুলো দিয়ে আমরা উইন্ড স্পিডটাকে বোঝাই, যে ম্যাক্সিমাম স্পিডটা কিন্তু অবটেইনড হচ্ছে বা পাওয়া যাচ্ছে কোথায়, যেখানে সব থেকে বেশি কুঞ্চন বা কম্প্রেশন ঘটেছে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাকে যদি আমরা বলি ম্যাক্সিমা, তাহলে এই ম্যাক্সিমাতে প্রবেশ করার, কারণ পশ্চিম দিক থেকে বাতাসটা আসছে, তাই পশ্চিম দিক থেকে প্রবেশ করার জায়গাটাতে সব থেকে স্ট্রং কনভার্জেন্স বা সব থেকে শক্তিশালী বায়ু সংযুক্তি ঘটছে, যার ফলে এখানে একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যেটা নিম্ন স্তরের আবহাওয়াকে প্রভাবিত করছে। সেখানে একটা ট্রাফ তৈরি হচ্ছে নিম্নচাপের, যে ট্রাফ বরাবর বাতাস আকৃষ্ট হচ্ছে, ছুটে আসছে এবং সীমান্তগত ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। অপরপক্ষে ঠিক ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাটাকে অতিক্রম করার পরেই যেহেতু একটা স্ট্রং ডাইভারজেন্স হচ্ছে, ফলে সেখানে একটা বায়ু বিযুক্তি হচ্ছে, যেখান থেকে বাতাস সিঙ্কিং করছে, নিচের দিকে নেমে আসছে, একটা উচ্চচাপ সৃষ্টি হচ্ছে, সেখানে একটা প্রতিপ ঘূর্ণবাত সৃষ্টি হচ্ছে। তার ফলে এখানে পরস্পর যে একটা ঘূর্ণবাত, একটা প্রতিপ ঘূর্ণবাত পাশাপাশি অবস্থান করতে থাকছে। ঠিক এই জিনিসটাই ছবিতে এখানে দেখানো হচ্ছে, যেখানে এই নিচে নেমে আসা, এই ওয়েভের নিচে নেমে আসার জায়গা, সেইখানে কিন্তু একটা কম্প্রেশন হচ্ছে, তার ফলে একটা ঘূর্ণি সৃষ্টি হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি কিসে পরিণত হচ্ছে না, যেটা ছিল ঊর্ধ্বাকাশে সেটা একটা ভর্টিস মুভমেন্ট তৈরি করছে, যে ভর্টিস মুভমেন্টটা কিন্তু একটা তৈরি হচ্ছে এখানে অ্যান্টিসাইক্লোনিক ফ্লো হিসেবে। আর ঊর্ধ্বাকাশে যেহেতু কনভার্জেন্স হচ্ছে, সেটা নিচে নেমে এসে মাটির কাছাকাছি কি হচ্ছে, সেটা ডাইভারজেন্স হচ্ছে। সবসময় এটা উল্টো হয়, ফলে এখানে একটা অ্যান্টিসাইক্লোন তৈরি হচ্ছে। অপরদিকে এখান থেকে বাতাস বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। অপরদিকে যেখানে ডাইভারজেন্স তৈরি হচ্ছে ঊর্ধ্বাকাশে, সেখানে যেহেতু বাতাস সিঙ্কিং জোন হয়ে গেছে, নিচের দিকে নেমে আসছে, ফলে মাটির কাছাকাছি একটা বায়ু সংযুক্তির সৃষ্টি হচ্ছে, এইখানে একটা লো প্রেশার সেল তৈরি হচ্ছে, এখানে একটা সাইক্লোনিক ফ্লো তৈরি হচ্ছে। ফলে এইভাবে জেট স্ট্রিম সারফেস ওয়েদারকে প্রভাবিত করছে। এবং এখানে খুব সুন্দরভাবে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিপ ঘূর্ণবাতের অঞ্চল থেকে শুষ্ক শীতল বাতাস ধেয়ে আসছে, ফলে এখানে একটা শীতল সীমান্ত তৈরি হয়েছে। অপরপক্ষে এই সাইক্লোনিক সেন্টারের যে কাছাকাছি অঞ্চল, সেখানে একটা উষ্ণ সীমান্ত তৈরি হয়েছে। এইভাবে আমরা বলতে পারি যে জেট স্ট্রিমের দ্বারা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে। এখন এই যে সাইক্লোনিক মোশন, এটা আমরা দেখতে পাই যে এরা সাধারণত একটা ট্রাফ বা একটা জিওবার মতো অংশ তৈরি করে সেই বরাবর চলতে থাকে। অর্থাৎ জিওবার মতো অংশটা দেখা যাবে কিসের থেকে, দেখা যাবে ওই আমরা যদি আইসোবার লাইনগুলোকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে একটা এরকম জিওবার মতো বা ট্রাফের মতো অংশ তৈরি হয়েছে, যেটাকে বলা হয় স্টর্ম ট্র্যাক। অর্থাৎ এই পথ বরাবর এটা এগিয়ে যাবে, এই প্রেডিকশনটা করা যায়। এখন যেমন ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রেও বলেছিলাম যে এক্ষেত্রেও এই এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রেও কিন্তু যে ক্লাইমেট চেঞ্জ সেটা অত্যন্ত প্রভাব ফেলছে, যেহেতু এই টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের উপরেই নির্ভর করে যে এই তীব্রতাটা কতটা হবে। তাই উষ্ণতাগত পার্থক্য যেই বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে এই সাইক্লোনের যে ভিরুলেন্স সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। এবং এর যে গতিপথ, সেই গতিপথটা সাধারণত কী ছিল, যে ওয়েস্টার্লি ফ্লো বরাবর আমরা দেখতাম একটা তির্যকভাবে সেটা দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে আসছে, এসে হিট করছে মহাদেশগুলো, কিন্তু এই পাথে অনেকটা তফাৎ হয়ে যাচ্ছে। এবং অ্যাভারেজ যে টেম্পারেচার এবং প্রেসিপিটেশন, সেগুলোর মধ্যেও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আজ এই পর্যন্তই রইল। এখান থেকে যে প্রশ্নগুলো খুব লাইকলি আমরা পাই, সেটা হচ্ছে যে হোয়াই ইট ইজ কল্ড এ ফ্রন্টাল ডিস্টারবেন্স, একে কেন সীমান্তগত দুর্যোগ বলা হয়, হোয়াট ইজ অক্লুশন, অক্লুশন কাকে বলে, উষ্ণ সীমান্ত কাকে বলে, শীতল সীমান্ত কাকে বলে,
শীতল এবং উষ্ণ সীমান্তের মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য, এবং সব থেকে আরও যেটা বড় প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উত্তর গোলার্ধে এই ধরনের যে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন তার ইন্ডেক্স সাইকেল বা জীবনচক্র, যেটা 4 থেকে 6টা ছবির মাধ্যমে দেখানো হয়। আমি যেটা আগেই দেখেছি, এই যে 4টে ছবির মাধ্যমে দেখিয়েছি, এটা অনেক সময় 6টা ছবির মাধ্যমে দেখানো হয়, কিন্তু জিনিসটাই একই। এখানে কিভাবে নিরপেক্ষ সীমান্ত থেকে ক্রমশ সীমান্ত তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি ফ্রন্টোজেনেসিস, সেখান থেকে কিভাবে অক্লুশন হচ্ছে এবং তারপরে কিভাবে আবার নিরপেক্ষ সীমান্তে ফিরে আসছে, যাকে আমরা বলি ফ্রন্টোলাইসিস। ফ্রন্টোজেনেসিস থেকে শুরু করে অক্লুশন হয়ে ফ্রন্টোলাইসিস, এইটা পুরোটা দেখালে সেটা হচ্ছে একটা লাইফ সাইকেল বা ইন্ডেক্স সাইকেল অফ এ মিড ল্যাটিটিউড সাইক্লোন। ইন্ডেক্স সাইকেল কথাটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু এই সীমান্তগত ঘূর্ণিবাতের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইন্ডেক্স সাইকেল। তখন এই 4টে বা 6টা ছবির সাহায্যে এটাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আজ এই পর্যন্তই রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হবে।